আপনি কি টাইম ট্রাভেল বিশ্বাস করেন? আপনি যদি বিশ্বাস নাও করে থাকেন তবুও এই সম্পর্কে হলিউড বলিউডে অনেক অনেক মুভি তৈরি হয়েছে এবং সেই মুভিগুলো থেকে আমরা জানতে পারি যে টাইম ট্রাভেল কিভাবে করা হয়। যদিও এইগুলো কাল্পনিক তবুও এইগুলো সম্পর্কে মানুষের জানার আগ্রহ অনেক বেশি। আজকে আমরা এমন একটা টাইম ট্রাভেল মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। যে এখানে দেখতে চলেছেন 1750 সাল থেকে একজন মানুষ টাইম ট্রাভেল করে 2022 সালে পৌঁছে যায় এবং 2022 সালে তার সাথে কি কি হয় সেটাই দেখতে চলেছেন। সে কি 2022 সালের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে এবং সে 2022 সালে এত পরিবর্তন দেখে সে কিভাবে সার্ভাইভ করবে এইখানে এবং তার সাথে কি হতে চলেছে? আদেও কি সে 2022 সাল থেকে তার সময় ফিরে যেতে পেরেছিল বা সেই লোকটার সাথে কি হয়েছিল? এবং সে যখন 2022 সালে এসে বলেছিল আমি 1750 সাল থেকে এইখানে চলে এসেছি তখন মানুষটাকে কিভাবে নিয়েছিল? এরকমই অদ্ভুত ধরনের একটা মুভির এক্সপ্লেন করতে চলেছি আমরা। মুভিটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে পুরো মুভিটা দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সারা নামের একটা মেয়েকে দেখতে পারি যে ছোট্ট একটা গ্রামে তার বাবা এবং ছেলের সাথে থাকে। তার বাবার নাম ছিল ক্যালভিন এবং তার ছেলের নাম ছিল হেনরি। তাদের পরিবার এইখানে ছোটখাটো একটা ফার্ম চালাতো। তারা জমিতে চাষাবাদ করতো এবং পশু পাখি পালন করতো। আজকাল সারা তার ছেলে হেনরিকে কৃষিকাজ শেখানোর জন্য অনেক বেশি বিজি থাকতো। এই শিল্পটা তাদের পরিবারে কয়েক প্রজন্ম ধরে চলে আসছে। একটা শান্ত সুন্দর সন্ধ্যা যেইখানে সারা তার বাবার সাথে কিচেনে রান্না করছিল, অন্যদিকে হেনরি ফার্মে মুরগিদের খাবার খাওয়াচ্ছিল। চারিদিকটা শান্তশিষ্ট এবং হাওয়াতে অন্যরকম একটা প্রশান্তি বইছে এবং তাদের গ্রামের পাশে থাকা জঙ্গল থেকে আসা পশু পাখির ডাকে পুরো গ্রাম মোমো করছে। কিন্তু হঠাৎ করে এই শান্তি ভেঙে যায়। মুরগির ফার্মে হঠাৎ করে হেনরি একজন আজব মানুষকে দেখতে পায়। এইখানে সেই লোকটির অবস্থা অনেক বেশি খারাপ দেখা যাচ্ছিল। তার চুল এবং তার দাড়ি এতটাই বড় হয়ে গিয়েছিল যে দেখে মনে হচ্ছিল কয়েক বছর ধরে তার কোনো যত্ন নেওয়া হয়নি এবং তার পোশাকও এইখানে অনেক বেশি আজব ছিল এবং সেইটাকে দেখে পুরনো আমলের মনে হচ্ছিল। হেনরি সেই লোকটাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে ভয় পেয়ে সেইখান থেকে পালিয়ে তার ঘরের ভিতর চলে আসে। হেনরি তখন ঘরের ভিতরে সেই ভীতু কণ্ঠে তার মাকে সেই সকল কথাগুলো বলে। হেনরির মা হেনরির থেকে সতর্ক বার্তা পেয়ে সেইখান থেকে একটা শটগান ওঠায় এবং সেই ফার্মের দিকে যেতে থাকে। সেইখানে গিয়ে সে দেখতে পায় সেই লোকটি এখনো পর্যন্ত সেইখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। এইখানে তার অদ্ভুত ধরনের চেহারা এবং অদ্ভুত ধরনের পোশাক আশাক হালকা আলোয় জ্বলজ্বল করছিল। সারা তখন সেই লোকটার দিকে এগিয়ে যায় এবং তার মোটা স্বরে বলে যে তুমি কে এবং তুমি আমাদের ফার্মে কেন এসেছো? সারার কথা শুনে সেই লোকটি এইখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে এইখানে অনেক বেশি ভয় পাচ্ছিল। সেই লোকটি তখন তাকে ভীতু স্বরে বলে যে আমি ভাবছি এটা আমার ঘর। তার কণ্ঠে এইখানে বিভ্রান্তির চিহ্ন ছিল এবং তার প্রেশান চেহারা দেখে এইখানে বোঝা যাচ্ছিল সে কিছুই বুঝতে পারছে না। সারা এই জায়গায় অনেক বেশি কৌতূহলী এবং অনেক বেশি সতর্কতার সাথে তার পাশে থাকে একটা লাইট অন করে যাতে করে সে সেই আলোর মাধ্যমে লোকটিকে ভালোভাবে দেখতে পারে। লাইট অন হওয়ার সাথে সাথে সেই লোকটি অনেক বেশি ভয় পেয়ে পিছনের দিকে চলে যায়। সেই জায়গায় তার চোখ ভয় পেয়ে বড় হয়ে গিয়েছিল। সে তখন চিল্লিয়ে তাকে বলে যে এটা কি ধরনের জাদুটোনা। সে তখন সারাকে দেখতে পায়। তখন সে সারাকে বলে তুমি কি কোনো রিচুয়াল? সারা এই জায়গায় বিভ্রান্ত হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এই লোকটির বিদ্যুৎ সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সারার কনফিউশন এইখানে আরো বেশি বাড়তে থাকে। সারা তখন ভাবতে থাকে যে এই লোকটি শুধুমাত্র পথ হারিয়ে এইখানে চলে আসেনি, বরং তার মাথাও এইখানে খারাপ হয়ে গিয়েছে। এরপর তার মাথার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই সেইখানে বড়সড় একটা গর্ত ছিল যেটা এইখানে তার অদ্ভুত আচরণ এবং বিভ্রান্তির কারণ হতে পারে। সারা এইখানে তার বন্দুক নিচে করে ফেলে কিন্তু এখনো পর্যন্ত সে অনেক বেশি সতর্ক ছিল। এরপর সারা তার বাবা ক্যালভিনকে ডাকে এবং ক্যালভিন এবং সারা মিলে তারা সেই লোকটিকে তাদের ঘরের ভিতরে নিয়ে চলে যায় এবং সেই লোকটিকে শান্ত করার জন্য তারা তাকে খাবার খাওয়ায়। সেই লোকটি এমন ভাবে খাবারগুলো খাচ্ছিল দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরেই না খেয়ে আছে। সারা এইখানে ধীরে ধীরে তার মাথার চোটটাকে পরিষ্কার করতে থাকে। সারা এইখানে মনে করছিল এই চোটটা হয়তো তার এইখানে আজব ধরনের কথাবার্তা এবং বিভ্রান্তির কারণ হতে পারে। সারা এইখানে তার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে তার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার ট্রাই করছিল। সেই লোকটি আস্তে আস্তে তার নাম মনে করে এবং তাকে বলে যে মেরা নাম রিপ হে। সে তার নামটা এইখানে হালকা একটু লজ্জার সাথে বলে এবং রিপ তাকে বলছিল যে আমি বুঝতে পারছি না যে আমি এই জায়গায় কিভাবে পৌঁছালাম এবং সারা বুঝেছে যে তার এইখানে স্মৃতিশক্তি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তারপরেও সারা এই জায়গায় একটু স্বস্তির নিঃশ্বাস নেয় কারণ সেই লোকটা অন্তত তার নামটা তো মনে করতে পেরেছে। সারা এই আজব সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য তার বন্ধু টেডিকে ডেকে নেয় যে ছিল এইখানকারই একটা লোকাল পুলিশ অফিসার। টেডি গোপনে সারার জন্য ফিলিংস রাখতো কিন্তু সে এইখানে জানতো যে সারা শুধুমাত্র তাকে একজন ভালো বন্ধু হিসেবে জানে। সারার কাছ থেকে সকল ইনফরমেশন নেওয়ার পর সে সারাকে বলে যে রিপকে নিয়ে আমি পুলিশ স্টেশন যাব এবং আমি সেইখানে তার ডাটাবেস ম্যাচ করে দেখবো আমাদের পুলিশ রিপোর্টের সাথে এবং সেইখান থেকে তার কোনো না কোনো পরিচয় আমরা জানতে পারবো। এরপর রিপ যখন সেইখানে আসে তখন সে সেইখানে পুলিশের গাড়ি দেখে অনেক বেশি হয়রান হয়ে যায়। সে এইখানে অনেক বেশি ভয় পেয়ে গাড়ি থেকে দূরে যেতে থাকে। সারা আর টেডি তখন তারা একে অপরের দিকে তাকায় কিন্তু তারা
এইখানে তাদের ভিতর বেশি কথা বলে না। এরপর টেডি তাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। এরপর রিপের কাছ থেকে রিপের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের পুলিশ ডাটাবেজে ম্যাচ করে দেখায়, কিন্তু সেই লোকটি সম্পর্কে কোনো ডাটাবেজে সে পায় না, না ন্যাশনাল ডাটাবেজে না কোনো অন্য কোথাও। টেডি এইখানে কি করবে সেটা বুঝতে না পেরে তাকে নিয়ে চলে যায় হসপিটালে তার মেডিকেল চেক আপ করানোর জন্য। এইখানে থাকা ডক্টর খুবই সুন্দরভাবে তার চেক আপ করে, কিন্তু এইখানে সে যে কথাগুলো বলছিল সেইটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। ডক্টর পুলিশ অফিসারকে বলে যে তার মাথায় কোনো ক্ষত নেই এবং তার স্মৃতিশক্তি তার সম্পূর্ণটাই নিখুঁতভাবে মনে আছে এবং সে শারীরিকভাবে অনেক বেশি ফিট আছে। টেডি তখন আরো বেশি অবাক হয়ে যায়, কারণ তার কাছে জবাব খোঁজার জন্য আর কোনো রাস্তাই ছিল না। টেডি এইখানে ভাবছিল যে রিপকে 24 ঘন্টার জন্য হসপিটালে অবজারভেশনে রেখে যেতে, কিন্তু রিপ হসপিটালের সেই রুমে অনেক বেশি নার্ভাস ছিল। সেই রুমে এত বেশি আলো এবং অদ্ভুত সব মেশিন দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল সে। তখন হসপিটাল স্টাফের সুর তাকে ভয় পাইয়ে দেয়। সে বারবার তাকে অদ্ভুত ধরনের সব প্রশ্ন করতে থাকে, যেমন সে এইখানে সেই মেশিনগুলো সম্পর্কে জানার চেষ্টা করছিল এবং এইটা পরিষ্কার ছিল যে সে এই ধরনের জিনিস আগে আর কখনোই দেখেনি। সকালবেলা রিপের ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে সে হসপিটালে কাউকে কিছু না জানিয়ে সারার বাড়িতে চলে আসে। এরপর সে সারার সাথে কথা বলার সময় তার মনে সকল কথাই থাকে বলে। তার কণ্ঠস্বর এইখানে দুঃখ এবং উদ্বেগে ভরা ছিল। সে এইখানে তাকে বলছিল যে আমি এইটা কোনোভাবেই বুঝতে পারছি না যে আমি এইখানে কিভাবে পৌঁছেছি এবং আমার সাথে এইটা কি হচ্ছে, এবং সে তাকে আরো বলে যে আমি এইটা জানি যে আমি এই জায়গা থেকে কোথাও যাব না। রিপের কথা শুনে এইখানে সারার মন গলে যায় এবং সে তাদের সাথে তাদের বাড়িতে থাকার পারমিশন তাকে দিয়ে দেয়। এরপর তারা তার জন্য খাবার এবং থাকার জন্য ব্যবস্থা করে। কিছুক্ষণ পর টেডি সেইখানে চলে আসে। হসপিটাল থেকে রিপ পালানোর পর টেডি তাকে খুঁজে বেড়াচ্ছে। এরপর সে সারাকে তার চিন্তার কথা বলে। সে তাকে বলে যে পুলিশ রেকর্ডে তার কোনো চিহ্ন নেই, আমি জানি না যে সে বিপজ্জনক হবে কিনা অথবা সে কোনো সন্ত্রাসীও হতে পারে। সারা তখন তার অবস্থান সতর্ক করে তাকে বলে যে আমি এইটা বিশ্বাস করি যে সে কোনো সন্ত্রাসী নয়, আমার কাছে মনে হয়েছে সে একজন ভালো মানুষ এবং যতদিন পর্যন্ত না তার স্মৃতিশক্তি এইখানে ফিরে আসবে ততদিন পর্যন্ত সে আমাদের সাথেই থাকবে। তারা যখন এইখানে কথা বলছিল তখন রিপ সেইখানে চলে এসে তার স্মৃতিশক্তির কথা বলে। সে তাকে বলে যে আমি আমেরিকার স্বাধীনতার জন্য আমি যুদ্ধে গিয়েছিলাম, যেটা সারার কৌতূহলকে আরো বেশি বাড়িয়ে দেয়। সারা এইখানে একটা ম্যাগাজিন পড়েছিল যে এইখানে একটা লোক হারিয়ে গিয়েছিল, যার কারণে সারা এইখানে ভাবছিল যে রিপই হয়তো সেই লোকটা, যার কারণে সে রিপকে নিয়ে একটা সেলুনে যায়। সেইখানে গিয়ে তার চুল দাড়ি কাটায়, কিন্তু চুল দাড়ি কাটার পরেও তাদের দুইজনকে দেখে মনে হচ্ছিল না যে তারা দুইজন একই ব্যক্তি। এরপর তারা রিপকে নিয়ে ফার্মে চলে আসে। ইতিমধ্যেই তাদের ফার্মে রিপ একজন বিশ্বাসযোগ্য মানুষ হয়ে উঠেছিল। সে এইখানে তাদের সকল কাজই করত। তার নিষ্ঠা এবং তার পরিশ্রম দেখে সারা এবং সারার বাবা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সারা তখন তার বাবাকে বলে যে যতদিন পর্যন্ত না রিপের স্মৃতিশক্তি ফিরে আসে সে রিপকে সুন্দর একটা কাজ দিবে। সারা এবং ক্যালভিন মিলে তাদের বাড়ির পাশে ছোট্ট একটা কেবিন পরিষ্কার করে, যেইখানে কিনা রিপ থাকতে পারবে। যখন রিপ সেই কেবিনটাকে দেখে তখন সে একেবারেই থেমে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন সেই কেবিনের ভিতর কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা এখানে রিপ বুঝতে পেরেছে। রিপ তখন তাদেরকে বলে যে এটা তো আমার ঘর, এবং সে পূর্ণ দৃঢ়তার সাথে বলে যে এটা আমারই ঘর। এইখানে তার কণ্ঠস্বর ভয়ে কাঁপতেছিল। এইখানে থাকা সকলে তার কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সারা এখানে ভাবতে থাকে যে এটা কিভাবে হতে পারে, কারণ এটা অনেক দিন ধরেই আছে এখানে। রিপ তখন কেবিনের ভিতর যাওয়ার জন্য জেদ করতে থাকে। কেবিনের ভিতর যাওয়ার পর রিপ তাদেরকে বলে যে এইখানে অনেক কিছু বদলে গিয়েছে। এরপর রিপের নজর সেইখানে থেকে একটা খুঁটির উপর যায় এবং সে তাদেরকে সেইখানে বানানো হালকা একটা নকশা দেখায়। সে তাদেরকে বলে যে এইটা হলো রোমান সংখ্যা এবং সেটা সম্পর্কে তাদেরকে ব্যাখ্যা করতে থাকে। যখন আমি 8 বছরের ছিলাম তখন আমি এইখানে রোমান সংখ্যা দিয়ে আমার ডেট অফ বার্থ এইখানে খোদাই করে রেখেছিলাম। এইখানে তার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেই দাগটা এখনো পর্যন্ত সেইখানে সেই রকমই ছিল। সারা তখন সেই চিহ্নগুলোকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। সেই ডেটটা রিপের কথা মতো যে তারিখটা সেইখানে খোদাই করা হয়েছিল সেইটা ছিল 7015 যার মানে ছিল সেইটা হলো 266 বছরের পুরনো। এবং এই কথাটা শুনে সারার শরীরে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। সারার বাড়ির পাশের এই গেমিংটা সারা এবং সারার বাবা জন্মের আগে থেকে এইখানে ছিল। রিপ তখন তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এবং তাদেরকে আস্তে আস্তে বলে যে এটা কি 2022 চলতেছে। তার আওয়াজ এইখানে অবিশ্বাস্য ভরা ছিল। রিপ এইখানে এইটা বিশ্বাস করছিল যে এখন 78 চলছিল, এবং যখন সে জানতে পারে যে এইটা 2022 সাল চলতেছে তখন সে অনেক বেশি ভয় পেয়ে এইখানে অজ্ঞান হয়ে যায়। তখন সারা আর ক্যালভিন তাকে দেখতেই থাকে। এরপর তার জ্ঞান ফেরার পর তারা দেখতে পায় যে সে অনেক বেশি শকের ভিতর ছিল। এরপর সারা তার হাতে একটা বই দিয়ে বলে যে এইটা এমন এক লোকের কাহিনী যার নাম ছিল রিপ উইল ব্যাংকার। সে তাকে বলে যে তোমার সাথে কি সেই ব্যক্তির কোনো কানেকশন আছে। রিপ তখন অনেক বেশি কিউরিয়াস হয়ে এই বইটি পড়া শুরু করে দেয় এবং বই পড়ার
পরে সে এইখানে চিল্লিয়ে ওঠে। সে তখন চিল্লিয়ে উঠে বলে যে এই রিপ উইল ব্যাংকার হলো আমার বাবা। সারা এইখানে তার কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সারা তখন উত্তেজিত হয়ে বলে যে এটা কিভাবে হতে পারে? রিপ বিল ব্যাংকার তো হলো একটা কাল্পনিক কাহিনী, সেটা হলো একটা কাহিনী গল্প, একটা ফিকশন। কিন্তু রিপ এইখানে তার কথাই একেবারেই অটল ছিল। এরপর যখনই সে আরো বেশি পড়া শুরু করে তখন তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে শুরু হয় এবং সে তাদেরকে তার কাহিনীগুলো বলতে শুরু করে। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল এবং তখন থেকে আমার ঘর এবং সবকিছুই আমাকে সামলে নিতে হয়েছিল এবং আমার জীবনে এইখানে একটু সহজ ছিল না। সময়ের সাথে সাথে আমার মা মারা যায় এবং আমার ঘর বাঁচানোর জন্য আমার বোনকে বিয়ে দিতে হয়েছিল এবং যখন আমি 17 বছরের ছিলাম তখন আমার আমেরিকার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছিল এবং সেই যুদ্ধের সময় আমার একটা গুলিও লেগেছিল, কিন্তু আমি সৃষ্টিকর্তার রহমতে কোনোভাবে বেঁচে গিয়েছিলাম। এরপর যুদ্ধ শেষে আমি বাড়ি ফিরে আসি এবং আমি সেইখানে কৃষিকাজ শুরু করি, কিন্তু ততদিনে আমি যাদেরকে ভালোবাসতাম তারা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন আমার সাথে কেউই ছিল না, তখন আমি একা হয়ে পড়েছিলাম। রিপ কথা বলতে বলতে এখানে থামে। তাকে দেখে মনে হচ্ছিল সে পুরনো স্মৃতিগুলো অনুভব করছে এবং অদ্ভুত বিষয় হলো আমার বাবা একদিন ফিরে আসে এবং আমার বাবাকে দেখতে সেরকমই দেখতে মনে হচ্ছিল যেরকমটা 12 বছর আগে দেখেছিলাম যখন সে আমাদেরকে ছেড়ে গিয়েছিল এবং তার বয়স এইখানে একটু বেড়েছিল না। এবং আমার বাবা গ্রামে এসে অসম্ভব একটা কাহিনী বলেছিল আমাদেরকে। সে বলেছিল যে সে জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছিল এবং সে সেইখানে থেকে একটা পাহাড়ে উঠেছিল যেখানে একটা কেভ ছিল এবং সে সেই কেভের ভিতর গিয়ে অদ্ভুত ধরনের একটা মদ পান করে এবং সে সেইখানে ঘুমিয়ে পড়ে এবং যখন সে ঘুম থেকে উঠেছিল তখন 12 বছর কেটে গিয়েছিল। তখন গ্রামের কেউই তার এই কথা বিশ্বাস করেছিল না এবং সত্যি বলতে আমিও তার এই কথা বিশ্বাস করছিলাম না, কিন্তু সে এইখানে কসম খেয়ে বলছিল যে এটা সত্যি সত্যি তার সাথে হয়েছে। এরপর আমার কৌতূহল আমাকে এইখানে চুপ থাকতে দিয়েছিল না। আমি কৌতূহলী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজে গিয়ে সেইটাকে দেখব। এরপর আমি সেইখান থেকে জঙ্গলের ভিতর যাই, পাহাড়ে চড়ি এবং সেই কেভের ভিতর যাই এবং সেই কেভটা বিলকুল সেরকমই ছিল যেরকমটা আমার বাবা আমাকে বর্ণনা করেছিল। আমি যখন ভিতরে যাই তখন বাইরে অনেক বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি তখন ভেবেছিলাম যে যখন ঝড় বৃষ্টি থেমে যাবে তখন আমি একেবারেই বের হব এবং যখন আমি কেভ থেকে বাইরে বেরিয়ে আসি তখন সেইখানকার সকল কিছুই বদলে গিয়েছিল। রিপ এইখানে থেমে গভীর একটা নিঃশ্বাস নেই। রিপ তখন তাদেরকে বলে যে ওই রাতে আমি যখন ঘুরছিলাম এবং আমি যখন সবকিছু বোঝার চেষ্টা করছিলাম তখন আমার পরিচয় হয় হেনরির সাথে। রিপ তখন সারা এবং ক্যালভিনের দিকে তাকিয়ে বলে যে এখন আমি বুঝতে পারছি সেই কেভটা ছিল একটা পোর্টালের দরজা। আমি সেই কেভের ভিতরে 17-18 গিয়েছিলাম এবং রিপ তাদেরকে বলে যে আমি 1768 সালে সেই গুহার ভিতরে ঢুকেছিলাম এবং আমি সেই পোর্টালের সাহায্যে 2022 সালে এসে পৌঁছেছি। আমি যখন সর্বপ্রথম সেই কেভ থেকে বাইরে বেরিয়েছিলাম তখন আমার কিছুই ইয়াদ ছিল না, কিন্তু এখন আমার কাছে সকল কিছু একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে। সারা এইখানে তার উপর বিশ্বাস করতে পারছিল না, এইটা একটা অসম্ভব কাহিনী ছিল। সারা তখন তাকে বলে যে আমার এখনো পর্যন্ত এটা বিশ্বাস হচ্ছে না, আমার আসল জবাব চাই। আমি তোমাকে তাড়াতাড়ি করে শহরে নিয়ে যাবো এবং সেইখানকার ভালো একটা ডাক্তার দেখাবো তোমাকে। সারা এই জায়গায় এখনো পর্যন্ত অনেক বেশি শখের ভিতরে ছিল। এরপর রিপ তাদের ফ্যামিলির একজন হয়ে যায়। সে তাদেরকে তাদের ফ্যামিলির সকল কাজ করার জন্য অনেক বেশি সাহায্য করত এবং সে সেইখানে তার রুটিনে ফিট হয়ে গিয়েছিল। রিপ এইখানে জমিতে ফসল চাষ করত এবং হেনরিরও অনেক বেশি সাহায্য করত। একদিন হেনরিকে যখন স্কুলে বুলিং করা হয় তখন সে কেঁদে কেঁদে রিপকে সবটা বলে। এরপর রিপ তাকে তার পুরনো স্টাইলে তাকে আত্মরক্ষার কৌশল শেখাতে থাকে যাতে করে সে বুলিং এর জবাব দিতে পারে। রিপ তাকে শেখাতে থাকে যে নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয়। এদিকে হেনরি সে যখন সব সময় তার বাবাকে মিস করত রিপ এসে সেই স্থানটা পূরণ করেছিল এবং হেনরি এইখানে অনেক বেশি খুশি ছিল এবং হেনরির জীবনে অন্যরকম একটা আত্মবিশ্বাস চলে এসেছিল। সারা এখানে লক্ষ্য করে হেনরি অনেক বেশি পরিমাণে খুশি রয়েছে। সারা রিপের প্রতি অন্যরকম একটা দুর্বলতা কাজ করতে থাকে। এরপর রিপ যে সবজি ফলিয়েছিল সেটা ভালোভাবে বেড়ে উঠেছিল। এরপর রিপ তখন সেই ফসলগুলো বাজারে বিক্রি করে এবং সারাকে সাহায্য করে এবং ধীরে ধীরে সে সেইখানকার কমিউনিটি দিল জিতে নিতে থাকে। সবাই তার কাজ এবং তার স্বভাবে অনেক বেশি খুশি হতে থাকে। কিছু সপ্তাহ পর সারা ডাক্তারের সাথে দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় যার জন্য তাকে নিউ ইয়র্কে যেতে হবে। সে তখন রিপকেও তার সাথে করে নিয়ে যায়। এরপর যখন তারা নিউ ইয়র্কে পৌঁছে যায় রিপ তখন এই সকল বড় বড় বিল্ডিং দেখে অনেক বেশি পরিমাণে চমকে যায়। সে এইখানকার এত উঁচু উঁচু টাওয়ার এবং এত উঁচু উঁচু বিল্ডিং দেখে বলে যে এইগুলো বানানোর জন্য মানুষের কত বুদ্ধির এবং সাহসের পরীক্ষা দিতে হয়েছে। এরপর তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডক্টর তার পুরো বডি স্ক্যান করে। ডক্টর তখন তাকে হিপনোটাইজ করে তার কাহিনীর সত্যিটা জানার জন্য। হিপনোটাইজ করার পর রিপ সেই সকল কথাগুলো বলছিল যে সকল কথাগুলো সে আগেও বলেছিল এবং নিঃসন্দেহে রিপ এইখানে ঠিক কথা বলছিল, কারণ কোনো মানুষকে হিপনোটাইজ করার পর সে কোনো মিথ্যা কথা বলতে পারে না। এরপর স্ক্যানের রেজাল্ট তাদেরকে আরো বেশি অবাক করে দেয়। রিপের শরীরে অনেক পুরনো একটা গুলি ফেসেছিল। রিপ
মাঝখানের পর গুলি সম্পর্কে বলে যে যখন আমি আমেরিকার স্বাধীনতার জন্য যুদ্ধে গিয়েছিলাম তখন আমার এই গুলিটা লেগেছিল। যখন একজন এক্সপার্ট সেই গুলিটাকে পরীক্ষা নিরীক্ষা করে তখন সে তাদেরকে বলে যে এই গুলিটা 1718 এর আশেপাশে তৈরি করা হয়েছিল, যেটা রিপের কথাগুলোকে আরো বেশি শক্তিশালী করছিল। সারা এইখানে রিপের কাহিনীতে আরো অনেক বেশি কৌতূহলী হয়ে ওঠে। এরপর সে তাকে একটা ফিজিক্সের প্রফেসরের কাছে যায়। প্রফেসর এইখানে রিপের পুরো কথা শুনে এবং সে এইখানে একটা থিওরি বলে যখন সেই কেবের আশেপাশে ঝড় বৃষ্টি আসে তখন সেইখানকার স্পেসিফিক এলিমেন্ট পরস্পর সংঘর্ষ করে এবং সেইখানে একটা টেম্পোরারি গর্ত সৃষ্টি হয় এবং সেইখানে ভবিষ্যৎ এবং বর্তমানের মধ্যে একটা পোর্টাল খুলে যায়। প্রফেসর তখন তাদেরকে আরো বলে যে রিপ যখন সেই কেবের ভিতরে ঢুকেছিল সে ভুল করে হয়তো সেই কেবের কোন একটা টিগারকে অন করে দিয়েছিল, যেটা রিপকে সেই সময় থেকে বর্তমান সময় নিয়ে চলে এসেছে। এটা শুনে সারা এইখানে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। তারা তখন তাকে বলে যে রিপ যদি তার অতীতে ফিরে যেতে চায় তাহলে অবশ্যই আমি তাকে অনেক বেশি সাহায্য করব এবং পরবর্তী ঝড় বৃষ্টি আসার আগে আমরা সেই কেভটাকে খুঁজে বের করব। এরপর যখন সেই ঝড় বৃষ্টির সময় চলে আসে তখন তারা দুজন একে অপরের কাছাকাছি আরো বেশি চলে আসে। সারার মনে এইখানে রিপের জন্য অনেক বেশি অনুভূতি সৃষ্টি হয়েছিল। সে এইখানে এইটা ভেবে কষ্ট পেতে থাকে যে রিপ আবারও অতীতে ফিরে যাবে এবং সে আবারও রিপকে পুরোপুরি ভাবে হারিয়ে ফেলবে। রিপ এইখানে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানায়। সে তখন তাকে বলে যে তুমি আমার জন্য যেটা করেছো এইটার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তাদের দুইজনের ভিতরে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যেটা তাদের ভিতরে থাকা দেয়াল ভেঙে একটা জায়গা তৈরি করে নিয়েছিল। সারা আস্তে আস্তে রিপকে তার সকল গল্পগুলো বলতে শুরু করে। সারা তখন রিপকে বলে যে হেনরির বাবা আমাদের বিয়ের কিছুদিন পরেই মারা যায়। তারপর আমি শহর থেকে গ্রামে চলে আসি আমার বাবার কাছে এবং আমি এইখানে আমার বাবার সাথে চাষাবাদ করি। রিপের সাথে কথা বলার সময় তাদের এইখানে অনুভূতি আরো বেশি বাড়তে থাকে। সারা একদিন তাকে বলে যে আমি বিশ্বাস করি যে আমার অনুভূতিটা আরো বেশি সত্যতা প্রকাশ পাবে এবং আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর হবে। এবং হেনরিও রিপের সাথে অনেক ভালো একটা বন্ডের ভিতর চলে এসেছিল। এখন সে তার বাবার অনুপস্থিতি একদমই অনুভব করে না, কারণ রিপ তাদের জীবনে একজন পরামর্শদাতা এবং একজন রক্ষক হিসেবে এসেছিল। রিপও তখন সারার ফিলিংস গুলো বুঝতে পারে। রিপ এইখানে সারার সেলফ ডিফেন্ডেন্স এবং তার হিম্মত দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় যে তার সময়ের মহিলাদের ভিতর এই সেলফ ডিফেন্সটা অনেক বেশি কমই দেখেছিল। এরপর তারা দুইজন সেইখানে বসে পুরো রাত্রির কথা বলতে থাকে এবং তারা এইখানে একে অপরের কাহিনী শেয়ার করতে থাকে এবং তারা এখানে একে অপরকে আরো ভালোভাবে বুঝতে থাকে। পরদিন সারা রিপকে নিয়ে শহরের ভিতর ঘুরে বেড়ায়, তাকে সেই জায়গা দেখায় যে জায়গা সে কখনোই দেখেনি। রিপ এইখানে এই সকল জায়গাগুলো অনেক বেশি আনন্দের সাথে দেখছিল। এরপর সারা সেইখান থেকে গ্রামে এসে একটা পার্টির আয়োজন করে এবং পার্টির কারণে রিপ এবং সারা তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং তারা এখানে হাসি মজা এবং কথাবার্তা বলতে থাকে এবং তাদের একে অপরের কাছাকাছি আসা টেডি দেখে ফেলে এবং সে দূর থেকে জেলাস ফিল হতে থাকে। এরপর যখন রিপ সেইখান থেকে তার ঘরে যাওয়ার জন্য বের হয় সারা তাকে পিছন থেকে আবেগ ভরা কণ্ঠে ডাক দেয়। সে তখন তাকে থামায় এবং সে তাকে ইমোশনে ভরে জড়িয়ে ধরে এবং তার ভালোবাসা সম্পর্কে তখন তাকে বলে। কিন্তু তারা দুজন এইখানে এইটা জানতো না যে টেডি তখন তাদের পিছু করেছিল। সে দূর থেকে তাদেরকে অবস্থায় দেখে এবং সে অনেক বেশি জেলাস হতে থাকে। এরপর টেডি অনেক বেশি রেগে রিপের কেবিনে চলে আসে এবং তার সাথে পাঙ্গা নেয় এবং সে রিপের উপর অপবাদ লাগায় যে সে সারাকে তার মিথ্যে কাহিনী বলে তার প্রেমে ফাঁসিয়েছে এবং তোমার অতীত সম্পর্কে তুমি যা কিছু বলেছো সেইগুলো সবই মিথ্যা। টেডি তখন তাকে বলে যে তোমার কারণে হেনরিকে স্কুলে বুলিং এর শিকার হতে হয়, তোমাদের নিয়ে পাড়ায় অনেক গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যার কারণে এইখানে সারা সুনাম নষ্ট হয়েছে। তুমি যদি সারার প্রতি সত্যি যত্নবান হয়ে থাকো তাহলে তুমি এইখান থেকে দূরে সরে যাও এবং এদেরকে শান্তিতে থাকতে দাও। টেডির সকল কথাগুলো রিপের উপর অনেক বেশি প্রভাব ফেলে। সে তখন ভাবতে থাকে যে সে আর এদের উপর সমস্যা সৃষ্টি করবে না, সে এইখান থেকে চলে যাবে। পরদিন সকালে সে সেইখানে সারার জন্য গুড বাই লেটার লিখে সেইখান থেকে চলে যায়। সারা যখন সেই লেটারটা পড়ে তখন সে এইখানে পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে সে রিপকে মন থেকেই ভালোবাসে। সেই দিন পুরো আকাশ মেঘে ঢেকেছিল এবং সেইখানে বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছিল, কিন্তু রিপ এইখানে তার শর্তের জন্য তার অতীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। সারা, কেলভিন এবং হেনরি মিলে রিপকে খোঁজার জন্য বের হয়ে যায়। এরপর তারা তাদের বাড়ি থেকে দ্রুত জঙ্গলের ভিতর চলে আসে। জঙ্গলের ভিতর যেতে যেতে হেনরির মন এইখানে অনেক বেশি দুঃখিত হতে থাকে। কেলভিন এইখানে সিদ্ধান্ত নেয় যে সে হেনরিকে ঘরে নিয়ে যাবে এবং সারা একা একাই রিপকে খুঁজে বের করবে। সারা এইখানে না থেমে তার আবেগ প্রকাশ করে এবং অনেক বেশি সাহসের সাথে তাকে খুঁজতে শুরু করে। এরপর সে জঙ্গলের ঘন রাস্তা পার করার পর অবশেষে সে সেই কেবের ভিতর চলে আসে। সেই কেবের ভিতর তখন রিপ একা উদাস মনে বসেছিল। সারা সেইখানে অনেক বেশি রাগান্বিত হয়ে তার কাছে আসে এবং তার রাগ এবং তার ক্লান্ত একসাথে তার উপর ফুটিয়ে তোলে। সে তখন কেঁদে কেঁদে বলে যে তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ, তুমি এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে। তখন সে এইখানে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলে যে টেডি আমাকে বলছে যে আমি তোমাদের পরিবারের জন্য অনেক বড় একটা বোঝা, আমি তোমাদের উপর আর কোনো সমস্যা সৃষ্টি করতে চাচ্ছি না, যার কারণে আমি এইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সারা এইখানে অনেক রেগে মেগে রিপের কথাকে বলে এবং তাকে থামিয়ে বলে যে এটা মোটেও সত্য নয়, তুমি আমাদের এইখানে আসার পর আমাদের সকলের জীবন আনন্দে ভরে উঠেছে। হেনরিও এখন অনেক বেশি খুশি থাকে কারণ তুমি তার সাথে রয়েছো এবং তুমি এইখানে আসার পর আমার জীবনের অর্থ বুঝতে পেরেছি এবং আমি বেঁচে থাকার একটা আশা খুঁজে পেয়েছি।
দেখতেছি সারার এইখানে আবেগঘন কথাবার্তা রিপের উপর অনেক বেশি প্রভাব ফেলে এবং সেইটা রিপকে গভীরভাবে স্পর্শ করে ভিতর থেকে একেবারে। এই প্রথমবারের মতো রিপের এইখানে মনে হতে থাকে যে সে তার ফ্যামিলির জন্য কতটা জরুরি। তখন তার মনে আবেগের ঝড় ওঠে। রিপ তখন তাকে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে? সারা তখন কোনো দ্বিধা ছাড়াই হ্যাঁ করে দেয় এবং তাদের দুজনের চেহারা এখানে আনন্দে জলজল করে ওঠে। এরপর তারা সেইখান থেকে কেবের বাইরে চলে আসে। এরপর তারা দুইজন যখন সেই কেবের বাইরে পা রাখে তখন হঠাৎ করে সেইখানে ভয়ঙ্কর রকমের বিদ্যুৎ চমকাতে থাকে এবং সেইখানটা আলোকিত হতে থাকে। সারা এবং রিপ পিছনে ফিরে দেখতে পায় যে রিপের ব্যাগ সেই কেভ থেকে গায়েব হয়ে গিয়েছে এবং সেই ব্যাগটা সেইখান থেকে টাইম ট্রাভেল করে 7087 চলে আসে। এরপর আমাদেরকে সাল 7018 দেখানো হয়, যেখানে আমরা রিপের বাবাকে দেখতে পাই। রিপের বাবা একদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে সেই কেভের কাছে আসে। তখন সে সেই কেভের ভিতর রিপের ব্যাগটা দেখতে পায় এবং সে সেইখানে একটা ডায়েরি খুঁজে পায়। এরপর যখন সে সেই ডায়েরিটা পড়ে তখন সে জানতে পারে রিপের ভবিষ্যৎ জীবন সম্পর্কে। ডায়েরির প্রতিটা শব্দে বলছিল যে রিপ একটি আলাদা জগৎ দেখেছে, এমন একটা দুনিয়া যেটা তার কল্পনার বাইরে। রিপের বাবা এইখানে তার ডায়েরিটা পড়ার পর বুঝতে পারে তার ছেলের জীবনের আনন্দের মুহূর্ত সম্পর্কে এবং এটা বুঝতে পেরে তার হৃদয় এখানে গর্ব এবং তৃপ্তিতে ভরে ওঠে, কারণ তার ছেলে তাই পেয়েছে যা সে জীবনে চেয়েছে। এরপর সে এইখানে হালকা একটা মুচকি হাসি দিয়ে তার গ্রামের দিকে ফিরে আসতে থাকে। অন্যদিকে আমরা 2022 সাল দেখতে পাই। রিপ এবং সারা খুশি খুশি মনে তাদের বিবাহিত জীবন পালন করছে। হেনরি এবং কেলভিনকে সাথে নিয়ে তারা এখানে খুশি মনে জীবন কাটাচ্ছে। তাদের এই গল্পটা এইটাই প্রমাণ করে যে ভালোবাসা এবং পরিবারের সম্পর্ক সময়ের সীমাকে অতিক্রম করতে পারে। এটার সাথে সাথে এই মুভির গল্পটা এইখানে শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।